নমস্কার, থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি লেখক রূপম সাধুকার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী ধোয়া মালিকের মৃত্যু ধোঁয়াশা। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ, অন্যান্য ভূমিকায় বর্ণালী, শ্রীরূপ, দিব্যেন্দু গোস্বামী, রূপম, সুপ্রজা এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক রূপম সাধুকার কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী ধোঁয়া মালিকের মৃত্যু ধোঁয়াশা। প্রতিবার পুজোর পরপরই আমাদের মনটা বিষণ্ণ হয়ে পড়ে। কত উত্তেজনা, কত আবেগ, কত স্মৃতি নিয়ে আসে এই পুজো। দূরে থাকা মানুষ ফিরে আসে, আবার পুজোর শেষে তারা নিজ নিজ কাজে ফিরে যেতে বাধ্য হয়। বাইরে বসার ঘরে প্রতিমার দাদা সুভাষ এসেছে মিষ্টির হাড়ি নিয়ে। আজ সে এখানেই থাকবে। রুদ্র পুটিরামকে নিয়ে বাজারে গেছে। প্রতিমা সুভাষের জন্য সকালের জলখাবারের আয়োজন করেছে। এই সময় মনটা খারাপ হয়ে পড়ে। চেনা পরিচিতদের চিঠির উত্তর এসেছে, সেগুলোই পড়ছিলাম খুলে খুলে। এমন সময় দরজায় টোকা পড়তে বিরক্ত হলাম। খুব সম্ভবত রুদ্রপ্রিয় ফিরেছে। আমি কাজে ব্যস্ত বলে প্রতিমা গিয়ে দরজা খুলে এলো। ঠাকুরপো, এই দেখো না একটু কে এলো। আমি ঠিক চিনতে পারছি না। এটি রুদ্রপ্রিয় বাবুর বাড়ি তো? অচেনা কণ্ঠে রুদ্রর নাম শুনে হাতের কাজ ফেলে উঠে গেলাম। বাইরে একটা মোটর চলে যাবার শব্দ হলো, আর সেই সাথেই আরো একটা পদশব্দ সামনের দিকে এগিয়ে আসছে বলে মনে হলো। বসবার ঘরে গিয়ে দেখি একজন বছর 23-24 ছেলে শোক বস্ত্র পরিহিত হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমি যেতেই সে আমায় করজোড়ে নমস্কার জানালো। সিঁড়ি দিয়ে এবার পরিচিত একজনকে দেখা গেল। ছেলেটি রথিন বাবুর দাদার ছেলে। এই ছেলেটির সাথেই এসেছিল সে বোধ করি। দরজার এপাশে আমায় দেখতে পেয়ে সে বলল, বৃশ্চিকদা, শুভ বিজয়। হ্যাঁ সুকোমল, এসো। তারপর আগন্তুকের দিকে নির্দেশ করে জিজ্ঞেস করি, ইনি কি তোমার সাথে এসেছে সুকোমল? হ্যাঁ বৃশ্চিকদা, ও আমার এক বন্ধু, নাম প্রকাশ, বর্ধমানে থাকে। রুদ্রপ্রিয়দার কাছে একটা দরকারে এসেছি আর কি। ও, তদন্ত। এই দেখেছ, কথা বলতে বলতে বসতে বলাই হয়নি। এসো এসো, ভেতরে এসে বসো। প্রকাশ ভাই, তুমিও এসো। তুমি সুকমলেরই বয়সী, তাই তোমাকে ভাই বললাম বলে কিছু মনে করনি তো? ছেলেটা খানিকটা উদাস সুরে জবাব দিল, না না, বলছি রুদ্রপ্রিয় বাবু কখন আসবেন? খানিক্ষণে এসে পড়বে, তুমি একটু বিশ্রাম নাও। তবে ভাই, তোমার গায়ে এরকম কাঁচা কেন? কে গত হয়েছেন? আসলে আজ দুদিন হলো ওর বাবা মারা গেছেন বৃশ্চিকদা। ওর এমনকি আমারও বিশ্বাস কাকাবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়। এই সময় প্রতিমা এসে দুটো চায়ের পেয়ালা আর সাথে কিছু মিষ্টি দিয়ে গেল। এই নাও প্রকাশ ভাই, এই সামান্য কিছু কিন্তু মুখে দাও, একদম কিন্তু না বলবে না। এই ঠাকুরপো, তুমি দেখবে তো এই প্রকাশ ভাইয়া যেন একেবারে লজ্জা না করে। শুনলে তো ভাইয়া, নাও এবার কিছু মুখে দাও। তবে খুন হয়েছে কিভাবে টের পেলে? যে মানুষের যে অসুখ কোনোদিনই ছিল না, সেই অসুখে তিনি কিভাবে মারা যেতে পারেন বৃশ্চিক বাবু? একমাত্র যদি না ডাক্তার ভুল পরীক্ষা করে থাকে। আমায় আর সিঁড়ির দিকে ফিরে তাকাতে হলো না। এটা নিঃসন্দেহে রুদ্র। প্রকাশ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি অযথা উদ্বিগ্ন হবেন না, বসুন, আমায় 2 মিনিট সময় দিন, পোশাকটা ছেড়ে আসি। হরিরাম, যাও, এই ব্যাগগুলো নিয়ে ভেতরে যাও। রুদ্র ফিরল ঠিক 2 মিনিটের মধ্যেই। তারপর এসে পাশের চেয়ারে বসে বলল, আপনাকে আর একবার প্রথম থেকে সবটা বলতে হবে। আমি আপনাকে প্রথম থেকেই সবটা জানাচ্ছি। আমি সুকুমলের বন্ধু প্রকাশ সামন্ত।
আমি চাই আপনি আমার বাবার খুনের তদন্ত করুন। পুলিশ যতই বলার চেষ্টা করুক এটা আর 5টা সাধারণ মৃত্যু, কিন্তু আমি জানি এটা একটা খুন। পরিকল্পিতভাবে আমার বাবাকে খুন করা হয়েছে। প্রকাশের শেষ কথায় রুদ্র একটু ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, আপনার এরকম মনে হবার কারণ? মৃতদেহে কি বিশেষ কিছু দেখেছেন? প্রকাশ আবার বলতে শুরু করলো, আমরা বাড়িতে 3 জন মানুষ, আমি, বাবা আর মা। বাবা যেদিন মারা যান সেদিন আমি কিংবা মা কেউই বাড়িতে ছিলাম না। বাড়িতে কাজের লোক থাকলেও তারা পুজোর সময় বাড়ি গিয়েছিল। দিনটা ছিল দশমী। পাড়ার পুজো মণ্ডপে বন্ধুদের সাথে গল্প করছিলাম। মা মণ্ডপে অন্যদের সাথে প্রতিমা বরণ করছিলেন। আমরা বাড়ি এসে দেখি বাড়ির সব দরজা খোলা। বাবা তার ঘরের বিছানায় চিত হয়ে পড়ে আছেন। ঊর্ধ্বাঙ্গে কোনো বস্ত্র ছিল না, নিচে কেবল একটা ধুতি, ঠিক যেন ঘুমোচ্ছেন। ঘরে ঢুকেই আমি সিগারেটের সাথে আরো অদ্ভুত একটা গন্ধ পেয়েছিলাম। বাবাকে ডাকতে গিয়ে দেখি তার শরীর সম্পূর্ণ শীতল। প্রথমে ভেবেছিলাম বাবা হয়তো ঘুমোচ্ছেন, কোনো কারণে হয়তো দরজা বন্ধ করতে ভুলে গিয়েছেন। কিন্তু গায়ে হাত দিতেই আমাদের জীবনটা এক মুহূর্তে যেন বদলে গেল। রুদ্রপ্রিয় পুরোটাই প্রথম থেকে শুনল। আর 5টা সাধারণ মৃত্যুর মতোই মনে হলো প্রকাশের বাবার মৃত্যুটাও। এত কম বয়স, তারপর বাবাকে হারিয়ে হয়তো মানসিক স্থিতি বজায় নেই। রুদ্র তার গলাটা ঝেড়ে নিয়ে বলল, তোমার বাড়িতে কেবল তাহলে তোমার মা একা রয়েছেন তো? আর অসুস্থ এখনো কাটেনি? তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে তোমায় তোমার মা বারণ করেনি? আমরা যে তার বিষয়টাকে খুব একটা আমল দিচ্ছি না সেটা হয়তো প্রকাশ বুঝতে পারল। কিছুটা করুণ সুরে সে বলল, বাবার খুনের শাস্তি না হলে, শ্রাদ্ধ হলেও তিনি শান্তি পাবেন না রুদ্রপ্রিয় বাবু। হয়তো আমি বয়সে অনেকটাই ছোট, কিন্তু আপনি আমার কথা একবার বিশ্বাস করে দেখুন, এটা সাধারণ মৃত্যু নয়। আমার বাবা বর্ধমানের একজন সিগারেট ডিলার ছিলেন। মূল তামাক যেখান থেকে আসে সেখান থেকে প্রতিটা জেলার এবং প্রতিটা শহরের ডিস্ট্রিবিউটর বা ডিলার পুরো এলাকায় সেগুলো সাপ্লাই করে, এবং তাই জন্য তাকে লাইসেন্সও রাখতে হয়েছিল। কলকাতা থেকে মাঝে মধ্যেই আসতে হতো বিভিন্ন দরকারি মিটিংয়ে। সিগারেটের লাভ্যাংশ নিয়ে মাঝে মাঝেই তাদের মধ্যে আলোচনা চলতো। আমার ধারণা এই সংক্রান্ত বিষয়ের কোনো গন্ডগোল হয়তো চলছিল। তাহলে তোমার সন্দেহ কি? উনি মারা গেলেন কেন? ওনার জীবনে কি এমন কিছু অপরাধ ছিল যার জন্য উনি মারা যেতে পারেন? রুদ্রপ্রিয় বাবু, আমার বাবা নিপাট সাদামাটা ভদ্রলোক ছিলেন না। প্রতিটা মানুষের মতো তার মধ্যেও কিছু দোষগুণ ছিল, কিন্তু সেই সব সামান্য কারণে তিনি খুন হতে অন্তত পারেন না, আমি সেটা হলফ করে বলতে পারি। পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? তারা কি সন্দেহ করছে মৃত্যু কি স্বাভাবিক? হ্যাঁ, তাদের রিপোর্টে কোনো অসঙ্গতি নেই। তারা মৃত্যুটাকে স্বাভাবিক বলেই বর্ণনা করছে। কিন্তু রুদ্রপ্রিয় বাবু, আমার কথাটা আপনি একবার বিচার করে দেখুন। যে মানুষের কখনো হৃদরোগ ছিল না, সে মানুষ কিভাবে হৃদরোগের কারণে মারা যেতে পারে? এটা কি খুব কাকতালীয়? এতক্ষণে আমার ঘটনাটার কথা মনে পড়ল। গত পরশু দেখেছিলাম ভেতরের দিকে একটা পাতার মাঝ বরাবর একটা রহস্যজনক মৃত্যুর খবর। দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল রহস্যজনকভাবে মৃত্যু বর্ধমানের এক সিগারেট ব্যবসায়ীর। মৃত্যুর সময় তার স্ত্রী বা পুত্র কেউই বাড়িতে ছিল না। বাড়ি ফিরে এসে তাকে ঘরে শয্যাশায়ী অবস্থায় দেখে তাকে ডাকতে গেলে তাকে মৃত বলে সন্দেহ হয়। পরে ডাক্তারি পরীক্ষায় জানা যায় হৃদযন্ত্র বিকল হয়ে ভদ্রলোক মারা গিয়েছেন। পরিবারের দাবি, ভদ্রলোকের হৃদযন্ত্র বিকল হওয়ার কোনো লক্ষণই ছিল না। এটি একটি রহস্যজনক মৃত্যু, এমনটাই ভাবছেন পরিবারের সকলে। খবরটা রুদ্রকে দেখিয়েছিলাম। চোখ মুখ দেখে মনে হলো তারও মনে পড়েছে ঘটনাটা। বৃশ্চিক, তুমি সেদিন বলেছিলে না মৃত্যুটা রহস্যজনক? আমার উদ্দেশ্যে কথাটা বলেই সে প্রকাশকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা প্রকাশ, তোমার বাবা কি কখনো সিগারেট খেতেন? না, আসলে আমার খুব জানতে ইচ্ছা করে যারা সিগারেট নিয়ে ব্যবসা করেন তারা কি
নিজেরা সিগারেট খান? বাবা যে সিগারেট একদমই খেতেন না তা নয়, তবে ওই সারাদিনে কেবল একটা, সেটাও আবার সকালেই, বাড়ি থেকে নিজের কাজে বেরোনোর সময়তেই। কিন্তু প্রকাশে একটা জিনিস যে মিলছে না, ওনাকে কেউ খুন করবে কেন? আর তাতে তার লাভটাই বাকি। সেটা তো আমিও বুঝতে পারছি না রুদ্রপ্রিয় বাবু, কিন্তু মহালয়ার আগে থেকেই বাবাকে বেশ উত্তেজিত দেখেছিলাম জানেন। কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর তিনি তখন দেননি। আমার সন্দেহ সেই উত্তেজনার কারণেই হয়তো বাবার মৃত্যুর জন্য দায়ী। এমন কিছু হয়তো ঘটেছিল যার কারণে উনি বেশ উত্তেজিত ছিলেন, এবং তারই উত্তেজনার জন্য কিছু মানুষ হয়তো দায়ী, যারা তাকে খুন করেছে বলে আমার ধারণা। কিন্তু কে এটা করতে পারে সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তাই স্বয়ং গোয়েন্দার কাছে ছুটে আসা। আপনি দয়া করে তদন্তের দায়ভার গ্রহণ করুন। কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রকাশ। আমরা উঠে দাঁড়ালাম। রুদ্র তার হাত ঘড়িটার দিকে একবার চেয়ে বলল, বেশ, আজ তো তোমাকে ফিরে যেতে হবে। আজকে বিকেল পর্যন্ত সময় দাও, আর এই ডায়েরিতে তোমার টেলিফোন নম্বরটা দিয়ে যাও। প্রকাশ আর সুকমল চলে গেল। নিচ থেকে সুকমলের হাঁক শুনতে পাওয়া গেল। আমি ও রুদ্র ব্যালকনিতে গিয়ে জানালা দিয়ে নিচের দিকে তাকালাম। এই যে ট্যাক্সি, এদিকে এদিকে। একটা ট্যাক্সি এসে দাঁড়ালো তাদের সামনে। সুকমল মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, স্টেশন যাবেন? উত্তরে ড্রাইভার সম্মতি দিতে তারা গাড়িতে উঠে পড়ল। ইঞ্জিনের মোটরের শব্দ তুলে হলুদ ট্যাক্সিটা মিলিয়ে যেতে লাগলো রাস্তার ওপারে। দুপুরে খাওয়া শেষে রুদ্রকে জিজ্ঞেস করলাম, কি ভাবছো বলো তো? সকাল থেকে দেখছি চিন্তায় আছো। গামছায় হাত মুছে সেটা আগের মতো দড়িতে তুলে দিয়ে বলল, তেমন কিছুই না। ফেরার পথে মানিকবাবুর সাথে সাক্ষাৎ হয়েছিল। উনি বলছিলেন একটা বিশেষ কেসের দায়ভার দিতেছেন। পুলিশি দপ্তর থেকে একটি বিশেষ দ্রব্য চুরি হয়েছে, তারপর এটাও রয়েছে। খুব একটা সামান্য ব্যাপার বলে তো মনে হচ্ছে না। যদি আমার পরামর্শ নাও তো বলি, বর্ধমান যাওয়াটা মুলতবি রাখো, আগে মানিকবাবুর ব্যাপারটা মিটিয়ে নাও। ছোকরা ছেলে, বেচারা বাবার অকাল মৃত্যুটা মানতে পারেনি। রুদ্র আমার কথার তীব্র প্রতিবাদ করে বলল, তুমি না একটা দাও, একটা সিগারেট দাও তো। বিছানায় আধ শোয়া হয়ে বসল রুদ্র। সামনের আরামকে দ্বারা টেনে খানিকটা সুখ টান দিতে লাগলাম দুজনে। সেটা শেষ করে অ্যাস্ট্রের মধ্যে গুঁজে দিয়ে রুদ্র বলল, ওর নম্বরটা কোথায় ছিল যেন বৃশ্চিক? পুলিশের হাঙ্গামা মেটানোর জন্য আরও অনেক অফিসার আছেন, কিন্তু একজন পিতৃহারা পুত্রের আকুতি না রাখলে নিজের বিবেকের কাছে যে ছোট হয়ে যাব। দেখাই যাক না ব্যাপারখানা কি। বর্ধমান যাবার দিন সকালে ট্রেনে বসে আছি আমরা দুজনে। প্রতিমা তার দাদার কাছেই কয়েকদিন থাকবে বলে জানিয়েছে। এসব খুন খারাপের মধ্যে তার ভালো লাগবে না। ট্রেনে আরাম করে বসে জিজ্ঞেস করলাম, গতকাল বিকেলবেলা থেকে তোমাকে দেখতে পাচ্ছিলাম না, কোথাও গিয়েছিলে কি? হ্যাঁ, আসলে মানিকবাবু ফোন করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজে কিছু একটা ঘটেছে, সে কারণে আমায় যেতে হয়েছিল। কি হয়েছে সেখানে? একটা চুরির কেস। এই তোমায় পরে বলবো। কাল অনেক রাতে ফিরেছি, ভালো ঘুম হয়নি। ট্রেনে খানে ঘুমিয়ে নিতে চাই। বর্ধমান এলে আমায় ডেকে দিও। রুদ্র দিব্যি জানালার পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। আমি একটা দৈনিক সংবাদপত্র পড়তে পড়তে যাত্রার সময় অতিবাহিত করলাম। এই চা, ফল, খাবার, সীতাভোগ, মিহিদানা। রুদ্রপ্রিয় বাবু, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি ভেবেছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো, কিন্তু বাড়িতে তো বুঝতেই পারছেন। আরে প্রকাশ, তোমার তো উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই, আমাদের কোনো সমস্যা হয়নি। এইদিকে আসুন, আসুন বৃশ্চিক বাবু। আমরা বাড়ি থেকে সকাল সকালই বেরিয়েছিলাম। ট্রেনে খুব একটা বেশি দেরি হয়নি, 2.5 ঘন্টার মধ্যেই বর্ধমান পৌঁছে গিয়েছি। প্রকাশ আমাদের একটা হলুদ মেরুন ছোপ ধরা গাড়ির সামনে নিয়ে গেল। ইঞ্জিনের ঘর ঘর শব্দ করে গাড়ি রওনা দিল গন্তব্যে। আমাদের থাকা ও খাবারের ব্যবস্থা হয়েছিল বাড়ির কাছেই, তার এক বন্ধুর বাড়িতে। নাম অতীন ব্যানার্জি।
এক শোকগ্রস্ত বাড়ির বর্ণনা দিতে আমি অপারগ। পাঠক যেন সেদিক থেকে আমায় মাফ করেন। বিকেলে বাড়ির সকলের সাথে আলাপ ও তদন্তের জন্যই আমাদের প্রকাশদের বাড়ি পৌঁছাতে হলো। স্বামীর অকাল মৃত্যুতে প্রকাশের মা রোহিণী দেবী যথেষ্ট শোকগ্রস্ত। তবুও বাড়িতে নতুন কুটুম্বদের চোখের কোণায় জল নিয়ে অভ্যর্থনা করছেন। চা শেষ করে রুদ্র প্রকাশের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা প্রকাশ, তোমার বাবা যে ঘরে মারা গিয়েছিলেন সেই ঘরে নিয়ে যেতে পারো? হ্যাঁ চলুন, ওই সিঁড়ি দিয়ে যেতে হবে, এই সামনের ঘরটা। প্রকাশ দোতলায় উঠে দরজা খুলে দিল। সমগ্র ঘর মিষ্টি একটা আতরের গন্ধে ভরপুর। ঘরে কেবলমাত্র একটা বিছানা আর একটা টেবিল চেয়ার ছাড়া কিছুই নেই। দূর থেকেও দেখা যায় খাটের নিচে ও সিলিংয়ের র্যাকে বাক্সবন্দি কোনো রহস্য লুকিয়ে আছে। ঘরে প্রবেশ করে রুদ্র জিজ্ঞেস করে, নিচেও তো ঘর ছিল, তবু উনি এই ঘরে কেন ছিলেন? ঠিক জানি না, আসলে এটা আমারই পড়ার ঘর ছিল। এখন যেটাই আমি থাকি সেটাতে আগে বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। নীরবে কাজের সুবিধার জন্য তিনি এই ঘরেও মাঝে মধ্যে আসতেন। পড়াশোনা শেষ, তাই আর প্রয়োজন পড়ে না আর কি। প্রকাশ, একটু মনে করে বলো তো, কে প্রথম ঢুকেছিল এই ঘরে, তুমি না তোমার মা? আমি প্রথম ঢুকেছিলাম, কিন্তু কেন বলুন তো? সন্দেহজনক কিছু কি দেখেছিলে, কিংবা বিশেষ কোনো গন্ধ? একটা গন্ধ পেয়েছিলাম, খুব মিষ্টি একটা গন্ধ। তবে এমন কিছু তো নজরে কই পড়েনি। সিগারেটের পুরো অংশটা অবশ্য আছে, ওটা আমি ফেলিনি। সেটা দিও। আর আগের দিন তুমি বলছিলে এমন কিছু কারণ আছে যেটা দোষের, তবে তাতে রথীনবাবু খুন হতে পারেন না। ব্যাপার একটু খোলসা করে বলো তো প্রকাশ। সত্যি বলতে আমরা বুক ঠুকে কেউই বলতে পারি না যে আমাদের শত্রু নেই। কম বেশি সকলেরই আছে। যাই হোক, বাবার সাথে পাড়ার অনেকেরই সদ্ভাব ছিল না। আমাদের মতো তরুণদের লুকিয়ে সিগারেট বেচতেন, তাদের পরিবার সেটা খুব একটা ভালোভাবে নেয়নি। অনেকে তো শেষ পর্যন্ত শাসিয়েও গিয়েছিল। এমনকি জমি জমা সংক্রান্ত বিষয়েও একটা গন্ডগোল হয়েছিল বলে কানে এসেছিল। তোমার বাবা তো সিগারেট ডিলার ছিল বললে, তাহলে জমি জমা এটার সাথে কি সম্বন্ধ? আসলে আমাদের পারিবারিক সূত্রে বাবা বেশ কিছুটা জমি আছে, ওই বিঘে চারেক মতো। আগে বাবা দেখাশোনা করতেন, তারপর ব্যবসার দায়িত্ব বাড়ায় শশী কাকা চাষ করে, বছর শেষে ভাগের ফসলের টাকা দিয়ে যায়। বুঝলাম। রুদ্র কথা বলতে বলতে এটা ওটা দেখছিল। ঘরে আর বিশেষ কিছু ফার্নিচার নেই। টেবিলের একটা ড্রয়ার খুলে দেখতে লাগলো কি কি রয়েছে। খুব সাধারণ মামুলি কয়েকটা জিনিস, চিরুনি, মানিব্যাগ, বেল্ট, সুগন্ধি, এসবই। নিচের দিকের আরেকটা ড্রয়ার খুলতে এক গাদা কাগজ বেরিয়ে এলো। একটু ভালো করে দেখতেই দেখা গেল সেগুলো দলিল। রুদ্র সেগুলো প্রকাশের দিকে বাড়িয়ে দিল। খানিকটা দেখে প্রকাশ বলল, এটা সেই জমি জমা সংক্রান্ত গন্ডগোলের দলিল। টাকা সম্পূর্ণ দিতে না পারায় তার বাড়ির দলিল বন্ধক রয়েছে, আর সাথের এটি চুক্তিপত্র। রুদ্র তাকে জিজ্ঞাসা করল, এখনো টাকা সম্পূর্ণ হয়নি? না, বলেছিল দিয়ে যাবে, তবে আমি ভেবেছি ওটা আর নেব না, এটা ফিরিয়েই দেব। কিন্তু যাওয়ার একদম সময় হলো না। এখন কি যাওয়া যায়? খুব একটা অন্ধকার হয়ে যায়নি আশা করি। হ্যাঁ, স্বচ্ছন্দে, খুব একটা বেশি দূরে তো নয়। পাড়ায় গিয়ে জানা গেল সেই ব্যক্তি বাড়িতে নেই। দিন চারেক আগে লোকটি তার স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছেন। আমাদের আবার ফিরে আসতে হবে প্রকাশদের বাড়ি। পথে একটা ক্লাব পড়ে। সন্ধে হতেই দেখলাম সেখানে কিছু ছোকরাদের আনাগোনা হয়েছে। ভিতরে কেউ বা তাস, কেউ বা আবার ক্যারাম খেলছে। ক্লাবের বাইরে আলো অন্ধকারে দেখলাম দুজন 20-22 বছরের ছেলে নিজেদের মধ্যে কি সব আলোচনা করছে, আর হাতে কি সব গুঁড়ো লাগিয়ে গন্ধ শুকছে। বস কত করে বলল, অথচ মালটা আমাদের কোনো কথাই শুনলো না। সে না শুনেছে ভালো করেছে। কাজটা সালটা দিয়ে আমাদেরও 2 পয়সা ইনকাম হলো বল। হ্যাঁ, সে আর বলতে। তবে বস আজকে বলছিল এই মাগিটাকে শেষ করে দেওয়ার জন্য, যেন কোনো প্রমাণ না থাকে। তাহলে কালকেই চল, খদ্দের তো ফেরাতে পারবে না, আর তখনই। আরে মাথা মোটা, আসতে বল,
কে না কে শুনে ফেলবে। সালা ছেলেটা তো শুনলাম আবার টিকটিকি লাগিয়েছে। জায়গাটা পেরোতে আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, এরা কারা বলো তো? রুদ্র প্রসঙ্গ এড়িয়ে যাবার ভঙ্গিতে বলল, ও ছাড়ো তো, চলো। আরও খানিকটা পেরোনোর পর রুদ্র প্রকাশকে বলল, ও ঘরটা আমাকে আরেকবার দেখতে হবে প্রকাশ। বেশ, চলুন। ঘরের বিভিন্ন জিনিস খুঁজেও তেমন কিছুই পাওয়া গেল না। বিছানার আশপাশটা খুঁজতেই ওষুধের খামে মোড়া একটা ছোট্ট কাঁচের অ্যাম্পুল পাওয়া গেল। রুদ্র সেটা প্রকাশকে দেখিয়ে জিজ্ঞেস করল, এটা কি প্রকাশ? দেখে তো কোনো ওষুধের বলে মনে হচ্ছে, তবে বাবাকে তো এটা কখনো নিতে দেখিনি। এটা ভালোভাবে রেখে দাও, প্রমাণ হিসেবে কাজে আসবে। বেশ, তবে আপনাকে একটা জিনিস বলা হয়নি। সেদিন টেবিলে একটা নীল পলিশের শিশি পেয়েছিলাম, ওটা মায়েরও নয়। ওটা আমায় দিও তো, যদি না কোনো আপত্তি থাকে। কথা শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি বছর 50-এর একজন ভদ্রলোক চেয়ারে বসে কথা বলছেন প্রকাশের মায়ের সাথে। রুদ্রপ্রিয় তাকে নিচু স্বরে বলল, ওনাকে বলবে না আমি তদন্ত করছি, বলবে বন্ধু। প্রকাশ এগিয়ে গিয়ে তাকে বলল, কাকাবাবু, পুলিশও বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাইছে না। আসলে বাবার এরম অকাল মৃত্যুতে মা বড্ড ভেঙে পড়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে সেই ব্যক্তি বললেন, ভেঙে পড়ো না প্রকাশ, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমিও দেখছি পুলিশের সাথে কোনো যোগাযোগ করা যায় কি না। তুমি তোমার পড়াশোনার পাশাপাশি এবার ব্যবসা দেখবে তো? হ্যাঁ, সেই রকমই তো ইচ্ছে রয়েছে, তবে মা চাইছেন না আমি ব্যবসায় যোগদান করি। আমি তো কিছুই বুঝি না। প্রকাশ, তোমার যদি ইচ্ছে থাকে আমায় জানাতে পারো। তোমার বাবাকে হাতে ধরে যেমন শিখিয়েছিলাম তেমনি তোমাকেও শুরু থেকে সব শেখাবো। হ্যাঁ, তবে তার জন্য আমার সাথে সহযোগিতা করতে হবে তোমায়। না কাকাবাবু, আমি ব্যবসায় যেতে চাই না। যে ব্যবসার কারণে আমার বাবাকে মরতে হলো, সেই ব্যবসা না করাই বরং ভালো। সে তোমার মন মর্জি, আমার মনে হলো তাই জানালাম। ভদ্রলোক উঠেই যাচ্ছিলেন, আমাদের দেখতে পেয়ে খানিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রকাশ, এরা কি তোমার বন্ধু? অবস্থা বিবেচনা না করে প্রকাশ হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল। রুদ্র তাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি। আপনি বুঝি প্রকাশের আত্মীয় হন? হ্যাঁ, সে একরকম আত্মীয় বলতে পারো। তবে আমি রথিনের বন্ধু ছিলাম, বন্ধু চলে গেল, বড্ড খারাপ লাগছে। হ্যাঁ, সে তো হবারই কথা। কি আর করবেন বলুন, ভাগ্যের নির্মম পরিহাস। জন্ম মৃত্যুর উপরে তো আর কারোর হাত থাকে না, না? হ্যাঁ, সে ঠিক। তবে একজন দক্ষ ব্যবসায়ী সহকর্মীকে আমি হারালাম। একদম হাতে ধরে কাজ শিখিয়েছিলাম বলতে পারো। শুনতে খারাপ লাগলেও সত্যি যে এদের এত রমরমা বাড়ি, আধুনিকতার চাকচিক্য সব কিছুই ব্যবসার জন্যই। যা সবটাই হয়েছে আমার শিখিয়ে দেওয়া ব্যবসায়ী বুদ্ধির নীতিতে। তাহলে তো আপনাকে বেশ দক্ষ ব্যবসায়ী বলা যায়। আপনার মতন এমন পরোপকারী ব্যক্তি তো আমাদের দেশের অনেক বেকারত্ব কমিয়ে দিতে পারে। এখনও খুব বেশি দেরি হয়তো হয়ে যায়নি, দেখবেন হয়তো আরও ভালো কোনো সহকর্মী আপনি পাবেন। হ্যাঁ, সেই প্রচেষ্টাই করতে হবে। তবে আমার কি মনে হয় জানো, রতিনের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। হার্টের অসুখ ওর কোনো কালেই ছিল না। কিভাবে যে... বসবার ঘরে যেখানে তিনি বসেছিলেন সেখানে আশেপাশে দেখে নিলেন কেউ আসছে কিনা। প্রকাশের মা অনেক আগেই নিজের ঘরে গিয়েছেন, আর প্রকাশ আমাদের 3 জনের জন্য চা বলে আসতে গেছে। খানিকটা চুপিসারে বললেন, এই তোমরা প্রকাশের বন্ধু? তবু বলতে বাধ্য হচ্ছি, আসলে রথিনের একটু ইয়ের দোষ ছিল। মাঝে মধ্যে খারাপ পাড়াতেও যাতায়াত করতো। আমাদের দুজনকে মুখ চাওয়াচাওয়ি করতে দেখে আবার বললেন, আরে মহিলার দোষ ছিল, তাদের মাঝে মধ্যে বাড়িতেও নিয়ে আসতো বলে শুনেছি। এর মধ্যে প্রকাশকে আসতে দেখে লোকটি চুপ করলেন।
প্রকাশ এলে লোকটি খানিকটা ইতস্তত করে বললেন, আমি এলাম প্রকাশ, ওদিকে অনেক কাজও রয়েছে। লোকটির চলে যাবার পর আমরা নীরবে চা পান করতে লাগলাম। প্রকাশ বলল, উনি দীপেন সরকার। প্রকাশ, তুমি বলছিলে ঘরে বেল ফুলের মালা পেয়েছিলে, সেটা কার হতে পারে? লোকে বলা বলি করছে কোনো মহিলা এসেছিল, কিন্তু আমায় সরাসরি কেউ বলছে না। নিজে মুখে কি করে নিজের আবার পাপের কথা কিভাবে স্বীকার করি বলুন? দুঃখ পেও না প্রকাশ, আমি তোমায় কোনো সান্ত্বনা দিতে চাই না। আমি দায়িত্ব যখন নিয়েছি সম্পূর্ণ চেষ্টা করব। এবার আমাদের উঠতে হবে। প্রকাশদের বাড়ি থেকে বেরোনোর পর একটা দোকান থেকে 2টো সিগারেট নিলাম। দোকানের দাম মিটিয়ে দেবার পর দোকানি জিজ্ঞেস করলো, আপনারা ওই বাড়িতে কি জন্য এসেছিলেন? কোনোদিন তো দেখিনি। দুঃসম্পর্কের আত্মীয় বুঝি? রুদ্রপ্রিয় একটা সিগারেট জ্বালিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, সেরকমই বলতে পারেন। লোকটা কিভাবে মারা গেল জানেন কিছু? আপনারা আত্মীয়? তাহলে আপনাদের কিভাবে সত্যিটা বলি বলুন? আপনাদের তো নিজেদেরই খারাপ লাগবে। তার চেয়ে যতটুকু জানেন সেটুকুই ভালো। আরে বলুন না দাদা, আমরা তো আর কাউকে বলতে যাচ্ছি না, কি তাই না? রুদ্র তার কথার শেষ অংশটা আমার দিকেই উদ্দেশ্য করে বলেছে, তাই আমি সেটা ধরেই বললাম, খুন বলে তো মনে হয় না, আত্মহত্যা হলেও হতে পারে নাকি? আরে না না দাদা বাবু, পুলিশের কর্তা তো বলছে মৃত্যু স্বাভাবিক। ওনার যে ছেলে প্রকাশ আছে না, তার সন্দেহ কেউ খুন করেছে ওর বাপকে, যদিও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর তাছাড়া লোকটা খুন হবে নাই বা কেন বলুন তো? অমন চরিত্রের লোক দুটো দেখিনি বাপু। রুদ্র আরেকটা ধোঁয়ার রিং ছেড়ে বলল, কিরকম? অন্যের স্ত্রীর প্রতি খারাপ নজর? আরে না না, সেদিক দিয়ে ভালো। তবে শুনেছি বাইরে বাজারে মেয়ে ছেলেদের কাছে যেত দু একবার তো। আরে যেদিন মরল সেদিনই তো একটা মেয়ে এসেছিল, খাসা মেয়ে, মুখে যা দু একটা আঁচিল আছে। এদের কোথায় পাওয়া যায়? এবারে লোকটা একটু লজ্জা লজ্জা মুখ করে বলল, হসপিটাল রোড পেরিয়ে নবাবপল্লীতে। আমরা বাড়ির পথে এগিয়ে গেলাম হাসতে হাসতে। এই লোকটাও তো কম যায় না। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর তোড়জোড় করছি, এরকম সময় রুদ্র হঠাৎ বলল, ঋষিক, তোমার কাছে ভালো কিছু পোশাক আছে? আমাদের লুকিয়ে এক জায়গায় যেতে হবে। এত রাতে কোথায় যেতে চাও, তাও আবার ছদ্মবেশে? জীবনের রঙ্গমঞ্চে সবই তো অভিনয়, এবারও একটু অন্যরকম অভিনয় করতে হবে। নেমেছি যখন একসাথে, কোনো অভিজ্ঞতাই ছাড়বো না। তবে তুমি কি ওই পাড়ায় যেতে চাইছো? একদম মাই ডিয়ার ফ্রেন্ড। কীরকম সাজসজ্জা হবে কিছুটা তো আন্দাজ করতে পারছো, চেষ্টা করো, বাকিটা আমি তৈরি করে দিচ্ছি। খানিকক্ষণের মধ্যে রুদ্র তৈরি হয়ে এলো। তাকে দেখে আমি প্রায় ভিড়মি খাওয়ার জোগাড়। হাতে বেলফুলের মালা থেকে সুবাস ছাড়ছে, গায়ের পাঞ্জাবি থেকে ভেসে আসছে আতরের সুবাস, যেন কলকাতার বাবু সমাজে ঢুকে পড়েছি কয়েক মুহূর্তেই। আমায় অবাক হতে দেখে রুদ্র বলল, আরে ভাইয়া অবাক হয়েও না, মাছি ঢুকে যাবে যে, এই গোফটা লাগিয়ে নাও। আর এই যে বলে একটা গোঁফ লাগিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, আমরা পারবো তো রুদ্র? তুমি মরার আগেই ভূত হয়ে যাও। আমি জায়গাটা মোটামুটি আন্দাজ করে নিয়েছি, এসো। প্রায় 20 মিনিট হেঁটে হেঁটে চলার পর এসে থামলাম একটা চৌমাথার মোড়ে। বাকি দুদিকের পথ থেকে মোটর গাড়ি দেখা যাচ্ছে। আশেপাশের পানের দোকান থেকে ভেসে আসছে বেনারসি জর্দার গন্ধ। মাতিয়ে তুলেছে পুরো চত্বর। রুদ্র আধো স্বরে ভাজছে কোনো একটা গানের সুর। সুরটা যদিও বুঝলাম না। এইভাবেই গন্তব্যে পৌঁছাতে দেখে আমি তাকে বাধা দিলাম। আরে আরে করছো কি, একটা করে পান নাও। আমার কথায় দোকানের সামনে গিয়ে 2টো পান নিয়ে এলো। ভালো কথা মনে করিয়েছিলে বৃশ্চিক। চিন্তায় ধূমপান আর বাইজি বাড়িতে পান, এই দুটো পারফেক্ট কম্বিনেশন। গলিপথে আমরা যত এগিয়ে গেলাম দেখতে পেলাম বড় বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে স্বল্প পোশাকের রমণী। তাদের কামুক চাহনি পুরুষের হৃদয়ে উত্তেজনা তুলতে যথেষ্ট। রুদ্র খানিকটা নিচু স্বরে বলল, শোনো,
ওই রকম রসখসীন হয়ে চেয়ে দেখো না, ওরা সন্দেহ করবে। একটু মিটিমিটি হাসো, তবে গলে যেও না। আর আমাদের লক্ষ্য কিন্তু একজনই। রুদ্রর কথা মতো সকলের দিকে তাকিয়ে তাকিয়ে অল্প করে হাসলাম। দুটি বাড়ি পেরিয়ে তৃতীয় বাড়ির সামনে এসে থামলাম আমরা দুজনে। সামনে দাঁড়িয়ে থাকা দালাল গোছের লোককে রুদ্র বলল, এখানেই মালিনীর ঘরটা কোন দিকে? ওখানেই যাব আমরা। লোকটা রুদ্রর কথাটা বোঝার জন্য খানিকটা সময় নিল। তারপর আমাদের পিছু পিছু আসতে বলে সে এগিয়ে গেল। 1 মিনিটের মধ্যে যে ঘরের সামনে এসে দাঁড়ালাম সেটা ভিতর থেকে বন্ধ, তবে মৃদু গানের কলি ভেসে আসছে। মহিলা কণ্ঠটি সত্যিই ভালো। লোকটি দরজায় দুটো টোকা দিতে খুলে গেল দরজাটা। সামনে সদ্য স্নান সেরে উঠে আসা মহিলাটিকে দেখে যে কারোর আদি রসের সঞ্চার ঘটবে, নিজেকে সংযত রাখতে অন্যদিকে মুখ করলাম। রুদ্র হয়তো আমার মনের ভাব বুঝেছে, তাই পাঞ্জাবির একটা কোণা টেনে ঘরের ভিতর ঢোকালো। তারপর মহিলার দিকে উদ্দেশ্য করে বললাম, আপনার গানের গলা তো বড় খাসা, যেন মনে হচ্ছে সেই কবেকার যুগে ফিরে গেছি। কেবল আপনার দেহ গঠন নয়, কণ্ঠের প্রশংসা করছি নির্বিকার চিত্তে। বাবা, তোমার কথা তো ভারী মধুর গো নাগর। তবে সাথে টিকে আমি বাপু একসাথে দুজনের কথা শুনতে পারবো না। আরে সেসব পরে হবে, আগে তুমি ভিজে পোশাক বদলে এসো, তারপর না সব হবে। মহিলাটি দেখলাম রুদ্রপ্রিয়র কথা শুনে ঘরের একটা অন্য প্রান্তে চলে গেল। সেখানে আরও একটি দরজা, সম্ভবত অন্য আরেকটা ঘর আছে সেখানে। আমি এই ফাঁকে রুদ্রকে বললাম, তুমি এসব কি করতে চাইছো? তোমার মতলব আমার ভালো ঠেকছে না, এই চলো তো এক্ষুনি। আমার কথা শেষ করার আগেই একটা স্বল্প পোশাকে এসে উপস্থিত হলো মালিনী। রুদ্র তার খোপায় তার হাতে রাখা বেলফুলের মালাটা গুঁজে দিল। মালিনী খানিকটা উৎসাহের সাথেই বলল, তুমি আর রতিন বুড়োতে কোনো তফাৎ নেই। এই রে, হ্যাঁ, কাস্টমারের কাছে অন্যের গুণগান গাইতে নেই আবার। ও কিছু না। কিছু না আবার কি? আরে বলোই না, রথিন লোকটাকে। আরে আমার কাস্টমার গো, কাস্টমার, কিন্তু তার আর আদর খেতে পারবে না এই মালিনী। কেন, খুব ঝগড়া হয়েছে বুঝি? না বাবু, মানুষটার পৃথিবীতেই নেই গো, মরে গেছে। অবশ্য মরার আগে টাকাটা দিয়ে গিয়েছিল, নইলে যে কি ফ্যাসাতে পড়তাম। উহ। কেন? আরে কেন আবার কেন, আমি আসার পরেই তো বুড়োটা মরলো। ভাগ্যিস বুকে ব্যথা হয়েছিল, নইলে বলতো আমিই খুন করেছি। তারপর আবার আমায় পেটে কিল মেরে বসে থাকতে হতো জেলে। কি হয়েছিল? বাবা, এত খবর জেনে তোমার কি দরকার গো? বলোই না, আমার এসব শুনতে ভাল লাগে। উপরে কিছু দেব? আচ্ছা আচ্ছা, বলছি। যেদিন বুড়োটা মরলো সেদিন ওই দশমী ছিল। আমাদের এই বাড়িতে টেলিফোন করে বছর 23-এর একটা মাগি চেয়েছিল। কেউ না গেলে আমাকেই যেতে হয় আর কি করবো বাবু, পেটের দায়। সব কিছু ওই মেটার পর টাকাটা নিয়ে আসার পরপরই লোকটার বুক ধরফর করতে থাকে। মালটা যা বুড়ো হয়েছিল তাতে ওটা স্বাভাবিক। আমার মতো বাঘিনী সামলাতে কত যুবকই হাঁফিয়ে যায়, সেখানে তো ওই একটা বুড়ো। যাকে তারপর টাকাটা দিয়ে আমি বেরিয়ে আসি। বিকেলে খবর পাই আমি আসার আধ ঘন্টার মধ্যেই নাকি বুড়োটা পটল তুলেছে। এই নে, অনেক বকবক করেছি, এবার আমার শান্ত কর। 2টার মধ্যে কে আগে আসবি আয়। তবে হ্যাঁ, টাকাটা কিন্তু ডাবল লাগবে। টাকা ডাবল দেবো না হয়? আগে বলো তো, এটা চিনতে পারো নাকি? বলতে বলতে রুদ্র তার পাঞ্জাবির পকেট থেকে সেই নেল পালিশের শিশিটা বের করলো। তারপর সেটা নাচিয়ে নাচিয়ে বলল, এটা পছন্দ? মালিনী নামের মেয়েটা সেটা কেড়ে নিল প্রায়। তার চোখের কামুক ভাব কেটে গিয়ে সেখানে উঁকি দিচ্ছে ভয়, অর্থাৎ সে চিনতে পেরেছে অস্ত্র। মেয়েটা সেটাকে ধরতে গেলে রুদ্র বাধা দিয়ে বলে, এটা এখন নয়, ঠিক করে বলো কিভাবে মারা গেলেন রথিনবাবু? খানিকটা ভয় মেশানো গলায় মেয়েটা বলল, এ কি, আমি তো বললাম, দেখো বাবু, ওইসব খুনটুন কিন্তু আমি করিনি। রুদ্র খানিক মিটি হেসে বলল, আমি তো একবারও বলিনি রথিনবাবু খুন হয়েছে, সত্যিটা বলো।
আরে বাবা, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তো লোকটা বেঁচে ছিল। দেখে খানিকটা অসুস্থ লাগছিল বটে। পুলিশ তো বললো এমনিই মরেছে, খুনটু নয়নি। আমি নিজে হাতে কিছু খাইয়েও দিইনি। কি খেয়েছিলেন উনি? মহিলা খানিকক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ তো, একটা সিরাপ মতো কিছু খেয়েছিল ওই বুড়োটা। একটা কথা জানিয়ে রাখি, আমরা চলে যাবার পর আজ থেকে কোনো কাস্টমারকে ভেতরে আসতে দেবে না। এতে তোমার জীবন বিপন্ন হতে পারে, মনে থাকে যেন। আরে দূর, এসব না করলে আমাদের পেট চলবে? তুই পুলিশের ন্যাওটা গিরি করিস, টাকা পাস, আমার টাকা কে দেবে? হ্যাঁ, এই যা তো এখন, দূরা দূরা আমার চোখের সামনে থেকে, দূরা। রুদ্র আর কিছু না বলে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা রেখে এলো বিছানায়। তারপর আমরা বেরিয়ে এলাম। ওই বাড়ির গলি থেকে বের হওয়ার পর রুদ্রর মুখ বেশ থমথমে। অথই জলে পড়ে যাওয়া নাবিকের মতো আমরা কিছু একটা খড়কুটো আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম সেটাও আমাদের মতনই কোনো একজন। ইতিমধ্যে রুদ্রর একটা সিগারেট শেষ হয়ে গেছে। আরো একটা ধরাতে সেই সিগারেটের কেসটা খুলে আমার দিকে এগিয়ে দিল। একটা সিগারেট নিয়ে তাকে বললাম, প্রকাশের বাবার হত্যা কি তাহলে স্বাভাবিক? আমরা কি মিছেই সন্দেহ করছি মানুষকে? না বেসিক, তা কি করে হয়? সিগারেটের ফিল্টারে অদ্ভুত রংটা, তারপর প্রকাশের বলা সেই গন্ধের সাথে প্রায় অনেকটাই মিল। আর মালিনী দেবীর কথা অনুসারে সিগারেট খাওয়ার পর থেকে তার বুকে ধরফরানি বেড়ে গিয়েছিল। তারপর অদ্ভুত ওই সিরাপের মতন জিনিসটা। কিন্তু কিছুই যে পাওয়া যাচ্ছে না রুদ্র, কিভাবে এগোবো আমরা? উপায় তো কিছু একটা বের করতেই হবে। ঠিক এইভাবেই আমরা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তখনই আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল দুটো লোক। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপরে এলোপাথারি লাথি ও ঘুষি মারতে লাগলো। আকস্মিকতায় সিগারেটগুলো পড়ে গেছে। রাস্তার মোড়ে আলো থাকলেও এই ক্ষুদ্র গলিতে সেই আলোর লেশ মাত্র নেই। সম্পূর্ণটা বুঝে উঠতে আধ মিনিট মতন সময় লাগলো। রুদ্র হঠাৎ বলে উঠল, হাত চালাও বৃশ্চিক, হাত চালাও, হাত চালাও। মিনিট খানেক ধস্তাধস্তির পর লোক দুটো আমাদের হাত ছেড়ে পালিয়ে গেল। বেশি না লাগলেও দু একটা জায়গায় কেটে ছড়ে গিয়েছিল। বাড়ি এসে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। রুদ্র তখনও জেগে বসেছিল। কখন ঘুম এসেছিল টের পাইনি। পরদিন ঘুম ভাঙল রুদ্রর চিৎকারে। বৃশ্চিক, এই বৃশ্চিক, বৃশ্চিক, ওটো ওটো ওটো, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে বৃশ্চিক। রুদ্রর মুখে দুর্ঘটনার কথা শুনে ধর্মর করে উঠে বসলাম। রুদ্র তার উত্তেজনাপূর্ণ কণ্ঠে বলল, কাল গভীর রাতে মালিনীকে খুন করা হয়। রথীনবাবুর ঘরের মতন তার ঘরেও একটা একই রকমের কাঁচের অ্যামলুম পাওয়া গেছে। তাড়াতাড়ি তৈরি হও, ঘটনাস্থলে আমাদের পৌঁছাতে হবে খুব শীঘ্রই। কথা না বাড়িয়ে দ্রুত সকালের কাজ সেরে চা খেয়ে বেরিয়ে পড়লাম গতকাল রাতের গোপন অভিসারে। আজ চৌমাথা মোড় গিজগিজ করছে লোকে। দু একটা লোকের কথা কানে আসছে। কেউ বলছে, মরেছে, ভালো হয়েছে, এই সমস্যাকে তো উচ্ছনা নিয়ে যাচ্ছিল, তাও আমার দিমাগ কত। এত কিছুর মাঝে আমাদের দেখে ইন্সপেক্টর গোছের একজন এগিয়ে এসে বললেন, দেখুন, ভিড় বাড়াবেন না। রুদ্রপ্রিয় সেই অফিসারের দিকে তাকিয়ে বলে উঠল, বোস সাহেব যে কবে মুক্তি পেলেন ভিআইপি থেকে? এই 3 মাস হবে। কি হঠাৎ নাকি কোনো কেস? মামলা বড় ঘোরালো হে বোস। রথীন সামন্ত, সেই খুনেরই তদন্ত। প্রকাশ তোমার কাছেও গিয়েছিল? সে যাই হোক, এটার সাথে কি যোগাযোগ? বোসবাবু, একটা তথ্য বোধহয় আপনি জানেন না। রথীনবাবু খুন হবার 10 মিনিট আগে এই মহিলার সাথে প্রেম রসে নিমজ্জিত ছিলেন। তথ্যটা কে দিল? পাড়ার দোকানদার। অনেকেই কথাটা সমর্থন করেছে, এমনকি খোদ প্রেমিকা সমর্থন করেছেন গতকাল রাতে আমাদের দুজনের সামনে। একেবারে দারুণ গতিটা কাজ চলছে তো। ঘটনাস্থল পর্যবেক্ষণ করতে হলে আমার সাথে এসো রুদ্রপ্রিয়। ইন্সপেক্টর বোসের সাথে একই পথে গেলাম। ঘরের মেঝেতে পড়ে আছে মালিনী। গলায় ছুরি মেরে খুন করেছে বলেই তো মনে হচ্ছে। ইন্সপেক্টর বোসের কথায় রুদ্র খানিকটা নিচু হয়ে আশেপাশে কিছু তথ্য খুঁজে দেখতে লাগলো। বোসবাবু ততক্ষণে কাল রাতে কারা এসেছিলেন সেটা জিজ্ঞাসা করছিল। কাল রাতে তো আমরাও এসেছিলাম, যদিও ছদ্মবেশে। আমি ইশারায় রুদ্রকে বললাম কিছু বলার জন্য।
বোস সাহেব, ওনাকে জিজ্ঞেস করুন কাল রাতে একসাথে দুজন আসার পর আর কার এসেছিল। বলছে তো একসাথে দুজন নাকি দুবার এসেছিল। প্রথমবারে দুজনকেই মালদার বাবু মনে হয়েছিল, তারা বেরিয়ে যেতেই আরো দুটো একসাথে। অবশ্য লোকাল গুন্ডা ছিল, এখানে প্রায় নাকি আসে। ওরাই লাস্ট, তারপর আর কেউ আসেনি। বোসবাবু, এদের ধরার ব্যবস্থা করুন আর জিজ্ঞেস করুন তো মুখ থেকে কি দেশি মদের গন্ধ আসছিল। বোসবাবু দালাল ছেলেটিকে জিজ্ঞেস করে বললেন, দুজনেই এখানে মদ খেয়েছিল, কিন্তু তুমি কিভাবে জানলে? স্পষ্টত অবাক হয়েছেন বোসবাবু। আমিও খানিক অবাক হয়েছি বটে। বৃশ্চিক, কাল রাতে আমাদের উপর যারা হামলা করেছিল তারাই এই খুনটাও করেছে। ছদ্মবেশও চিনে ফেলল কিভাবে? কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে গাড়ি এসে মৃত মালিনীর দেহ নিয়ে গেল। পল্লীর অনেকের চোখের বিষ হলেও এখন দেখি অনেকের চোখের কোণে জল লেগে রয়েছে। মৃত্যু যেমনই হোক, সেটা দুঃখের তো বটেই। একজন কনস্টেবল দু একজনকে এখনো জেরা করে চলেছেন। আমি, বোসবাবু আর রুদ্র ঘরে প্রমাণ খোঁজার চেষ্টা করছি। টেবিলের ড্রয়ার থেকে সেই নেলপালিশের শিশিটা পাওয়া গেল। রুদ্র সেটা দেখিয়ে বোসবাবুকে বললেন, এটা রথিনবাবুর ঘর থেকে পাওয়া গেছিল। আমি এটা দেখেই মালিনীর থেকে সত্যিটা জানতে পারি, তবে খুনটাও করেনি। মদের দুটো বোতল পাওয়া গেল ঘর থেকে। খুনের অস্ত্র সম্ভবত ঘরে নেই, তবে ধস্তাধস্তির ছাপ স্পষ্ট। ঘরের বেশিরভাগ জিনিস তছনছ হয়ে আছে। এটা কি? খাটের নিচের প্রায় অন্ধকার মতো জায়গা থেকে একটা পোড়া সিগারেটের বাকি অংশটা বের করে নিয়ে এলো। বোসবাবু, আমি যদি খুব ভুল না করি তবে এটা মালিনী দেবীর ঠোঁটে ছিল। এই দেখুন, সাদা অংশে লিপস্টিকের দাগ স্পষ্ট। লালচে মেরুন রঙের লিপস্টিকের দাগের সাথে ওটা কি রুদ্র? পানের পিক নাকি? আমি জিজ্ঞেস করলাম। না বৃষ্টিকবাবু, পানের পিক নয়, ওগুলো বিশেষ কিছু। বলে হাতে নিয়ে সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে বোসবাবু বললেন, কোনো রাসায়নিকের গন্ধ পাচ্ছি বলে তো মনে হচ্ছে। রুদ্র তার কথার সমর্থন করে বলল, একই রকম গন্ধ কলকাতা মেডিকেল কলেজের ল্যাবে পেয়েছিলাম। কিন্তু এখন কিভাবে বুঝবে? কলকাতায় পাঠানো ছাড়া তো কোনো উপায় নেই। উপায় তো বের করতেই হবে, গন্ধ বেশিক্ষণ স্থায়ী হবে না। ঠিক এই রকম মিষ্টি গন্ধ রথিনবাবুর মৃত্যুর পরে প্রকাশ পেয়েছিল কিনা সেটাও দেখতে হবে। আর এখানে কোনো ওষুধের দোকানিকে শনাক্ত করতে বলুন। কিসের ওষুধ সেটা একটু জেনে নিন। ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের ছদ্মবেশগুলো একটু পাঠিয়ে দিও, কেবল নিয়ম রক্ষার জন্য, বুঝলে তো? ঘটনাস্থল থেকে ফিরে আসার কিছুক্ষণ পরেই আমাদের আরও একবার প্রকাশের বাড়ি যেতে হলো। প্রকাশ তার বাবার ঘর থেকে একটি বিশেষ জিনিস পেয়েছে, সেটাই আমাদের দেখাতে চায়। যাবার পথে দুজন লোকের সঙ্গে কথা বলতে দেখতে পেলাম দীপেন বাবুকে। দূর থেকে আমাদের আসতে দেখেই হয়তো সেই লোক দুটো সরে পড়েছে। আমাদের দেখে একবার হেসে বললেন, বর্ধমানে কয়েকদিন থাকবে বলে ঠিক করেছো নাকি? হ্যাঁ, আসলে কলকাতা ছেড়ে এখানে বেশ ভালোই লাগছে। ভাবছিলাম বোলপুর থেকে ঘুরে আসবো, তাই প্রকাশের থেকে যাওয়ার অনুমতি চাইছিলাম। তা আপনি কি প্রকাশকে ব্যবসায় আরেকবার রাজি করানোর জন্য যাচ্ছেন নাকি? না না, সেরকম কিছু নয়, তবে কয়েকটা কাগজপত্র রয়ে গেছে রতিনের কাছে, সেগুলো নিয়ে আসতে হবে। কয়েকদিনের মধ্যেই আমাদের সকল সদস্যদের একটা মিটিং আছে। রতিনের সেখানেই থাকার কথা ছিল, যখন থাকতে পারছে না, কাগজপত্রগুলো ওর কাছে আর রেখে কি লাভ বলো? বাড়ির বারান্দায় বসে অনুষ্ঠানের খরচপাতের লিস্ট করছিল প্রকাশ। আমাদের দেখতে পেয়ে সেটা ছেড়ে উঠে দাঁড়ালো। তোমায় এত ব্যস্ত হতে হবে না প্রকাশ, আমরা উপরের ঘরে গিয়ে বসছি, তুমি দেখো না কি প্রয়োজন। তখন দীপেনবাবু তার কথাটা প্রকাশকে বললেন, একটু অপেক্ষা করতে হবে কাকু, আপনি বসুন, আমি চা বলে দিচ্ছি। প্রকাশের বাবা রথিনবাবু যে ঘরে খুন হয়েছেন সে ঘরে গিয়েই আমরা বসলাম। প্রকাশকে ইশারায় জানিয়ে দিলাম সুযোগ পেলে এক ফাঁকে যেন এসে দেখা করে যায়। রুদ্র আর আমি ঘরে বসে নীরবে ধূমপান করছিলাম। মিনিট দুয়েকের মধ্যেই প্রকাশ এলো। রুদ্র তাকে বলল, প্রকাশ, এই ঘরের যত কাগজপত্র আছে সব আমাদের দেখা প্রয়োজন। দীপেনবাবুকে আমরা সন্দেহ করছি না ঠিকই, কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী উনি এমন কিছু কারণে খুব চিন্তান্বিত হয়ে পড়েছিলেন, সেটা ঠিক কি
আমাদের জানা প্রয়োজন। দীর্ঘক্ষণ ধরে কাগজপত্র ঘাটার পর টেবিলের তলা থেকে বেরোলো দুটো ছোট ছোট দলা পাকানো কাগজ, আর সেটা পড়ে আমরা দুজনেই অবাক ও বিস্মিত হয়ে গেলাম। এই ঘটনার মোড় যে এইভাবে ঘুরে যাবে তা আমরা কেউই কল্পনা করতে পারিনি। যে মানুষটার নামে কত বদনাম, কত কিছু শুনলাম, সেই মানুষটা সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীর জন্য এতটা ভাবতেন দেখে মনটা সত্যিই ভরে গেল। তবে এটা ভেবে আরও ভালো লাগছে যে প্রকাশকে আর শুনতে হবে না তার বাবার বদনাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম ৮ ঘন্টা সময় কেটে গেছে। প্রকাশ একবার এসে তাড়া দিয়ে গেছে, দীপেনবাবু কাগজপত্র চান, তার সময় নষ্ট হচ্ছে। রুদ্রর হাবভাব দেখে মনে হচ্ছে সে আজকেই এই রহস্যের জবনিকা পতন করবে। প্রকাশকে আপাতত এই হুমকি চিঠিগুলো দেখানো হলো না। এই কাগজ দুটো বাদে বাকি আর কোনো কাগজ না নিয়ে আমরা নিচে চলে গেলাম এবং দীপেনবাবুকে বলা হলো তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে। রুদ্র ভেতরে ভেতরে যতই যা কিছু করুক, কিন্তু তার চেহারায় সেটা ফুটে উঠল না। দীপেনবাবু চলে যেতেই রুদ্র বাড়ির টেলিফোন থেকে ইন্সপেক্টর বোসকে ফোন করল। কথা বলার পর রুদ্র যখন টেলিফোন রেখে দিল তখন সে যথেষ্টভাবে ভেঙে পড়েছে। প্রকাশ, তোমার বাবার মৃত্যুর জন্য তার খুব কাছের একজন মানুষ দায়ী। তোমার বাবার নামে যেসব কলঙ্ক লোকে দিচ্ছে সেটা যেমন সত্যি, তার সাথে আরও একটা সত্যি লোকে জানবে। রুদ্রপ্রিয় বাবু, আমি সত্যি মিথ্যে জানতে চাই না। কে কি বলল তাও জানতে চাই না। শুধু বলুন, আমার বাবাকে কে খুন করেছে? তুমি বলতে না তোমার বাবা চিন্তার মধ্যে থাকতেন? সেটার কারণ তুমি একটু চেষ্টা করলেই হয়তো অনুধাবন করতে পারতে। তোমার বাবা সিগারেট ডিলার ছিলেন, হয়তো অল্প বয়সী ছেলে ছোকরাদের সিগারেট লুকিয়ে বিক্রি করতেন, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য তাকে অকালে প্রাণ হারাতে হয়। কয়েকদিন ধরেই কাগজে পড়ছিলাম গোপনে মাদক পাচার হচ্ছে। তুমি কি জানো কিভাবে হচ্ছে? সিগারেটের ভেতরে মশলার সাথে সেগুলো মিশিয়ে বিক্রি করা হচ্ছে। আর এই ধরনের মাদক নারকোটিক, মানুষ চাইলেও এগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারে না। নিজের ব্যবসায়িক সুবিধার জন্য মাদক পাচারের নাম লেখান দীপেন সরকার। আর কিছু বলবেন না রুদ্রপ্রিয় বাবু, আমি আর শুনতে পারছি না। কান্নায় ভেঙে পড়েছে প্রকাশ। প্রকাশ, আমাদের এখন একবার থানায় যেতে হবে। দীপেনবাবুর দুজন গুন্ডা ধরা পড়েছে পতিতা মালিনী হত্যা মামলায়। খুব সম্ভবত তারাই তোমার বাবার খুনেও সামিল ছিল। আরও একটা কথা, মালিনীর ঘর থেকে একটা মিষ্টি গন্ধ পাওয়া গেছে, যেটা তোমার বলার সাথে প্রায় মিলে যাচ্ছে। বাড়ির গাড়ি নিয়ে যাওয়া হবে ঠিক হলো। এই পরিস্থিতিতেও প্রকাশ নিজের নার্ভের উপর দখল নিয়ে যেভাবে গেল সেটা সত্যিই প্রশংসনীয়। থানায় ঢুকে দেখলাম ইন্সপেক্টর বোসের সামনে একজন লোক বসে আছে, আর জেলের ভিতরে 2 গুন্ডা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ বোসবাবু ওষুধ দিয়েছেন। আমরা থানায় গিয়ে নমস্কার জানাতেই বোসবাবু বললেন, আর দেখো তো প্রকাশ, ঠিক এইরকমই গন্ধই পাচ্ছ তো? তবে গন্ধটা অল্প ফিকে হয়ে গেছে। রুদ্রপ্রিয়, উনি হসপিটালের ওষুধের দায়িত্বে থাকেন। ইনি জানিয়েছেন পুরোটা। মৃতপ্রায় ব্যক্তি বা কঠিন অপারেশনের পর একটা খুব অল্প মাত্রায় রোগীর দেহে প্রবেশ করানো হয়। হৃদযন্ত্রের ক্রিয়া দ্রুত হয় আর জ্ঞান ফিরে আসে। আমি এই রকম কিছু একটাই আশা করছিলাম। রাসায়নিকটি খুব অল্প দিন হলো আবিষ্কৃত হয়েছে। কলকাতা ল্যাব থেকে এটি হারিয়েছে বেসিক। কিন্তু রুদ্রপ্রিয়, দীপেন বাবুকে হাতে নাতে ধরবে কিভাবে? কিছু ভেবেছো? পুরনো পন্থা বুঝবাবু, পুরনো পন্থা। আপনি গুন্ডা দুটোকে ছেড়ে দেবার ব্যবস্থা করুন, আর সাদা পোশাকে আপনার খোঁচরদের পিছু পিছু পাঠান। আমি আরেকটু কিছু বাদে রওনা হব। সেই মতোই কাজ হয়। গুন্ডা দুটো দীপেনবাবুর বাড়ি যায়, গিয়ে জানায় তারা প্রমাণের কাগজ পুড়িয়ে ফেলতে পেরেছে এবং পুলিশ তাদের কাছ থেকে 2টো সিনেমার টিকিট পেয়েছে যাতে তারা নির্দোষ প্রমাণ হয়। আমরা দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। ভেতর থেকে কথা ভেসে আসছিল, হ্যাঁ বাস, আপনি যা বলেছেন সবটাই হয়েছে। এবার আমাদের টাকাটা বুঝিয়ে দিন, আমরা একটু হাওয়া খেয়ে আসি। হ্যাঁ বস, আগের টাকাটা কবে শেষ হয়ে গেছে। তাছাড়া কালকে মালিনীর সাথে শুতে গিয়ে বাকি টাকাটা চলে গেল। বাস,
আপনি বলেছিলেন ওই রথিনের জায়গায় আমাকে ডাকবেন, সেটা কবে বস? টাকা টাকা আর টাকা। ওদিকে টিকটিকিটা কিছু একটা সন্দেহ করেছে। তোরা যা মাথা মোটা, ঠিক কিছু না কিছু একটা মাথাবি। এ বলেছিল তোদের কালকে ওদের সাথে মারামারি করতে। ভাগ্যিস টিকিটটা জোগাড় করলাম, নইলে তোরা দুটোয় না জেলের ভাত খেতিস। জেলের ভাত এবার আপনি খাবেন দীপেন সরকার। প্রকাশ সবটা নিজের চোখে দেখলে আর শুনলেও আর কিছু বোঝবার নেই তোমার। তবে দীপেনবাবু, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারি না। জ্ঞান ফেরানোর ওষুধকে যৌবন শক্তির ওষুধ বলে চালালেন। সেই কাঁচের অ্যাম্পুল আমরা পেয়েছি, শুধু রতিনবাবুর ঘরেই নয়, মালিনীর ঘরেও। কেবল বুদ্ধিগুলো ভালো কাজে ব্যবহার করলে ভালো করতেন। কি সব যা তা বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি রতিনকে খুন করিয়েছি? প্রমাণকে একটা দিবেন সরকার? কতগুলো চান আপনি? নাম বদলে যেসব হুমকি চিঠি লিখেছেন সেগুলোর হাতের লেখা মেলালেই ধরা পড়বে। তারপর ধরুন, প্রকাশের বাড়ির সামনে মুদির দোকানি সেদিন সকালে এই দুটোর সাথে কথা বলতে দেখেছে, আর এরা সেটা স্বীকারও করেছে। সিগারেটের মধ্যে কড়া ডোজের ড্রাগ মিশিয়ে ভেবেছিলেন খুব লাভের টাকা গুনবেন। যান, এবার জেলে বসে নিজের ছুটির প্রহর গুনুন। আহত বাঘের মতো দীপেনবাবু ঝাঁপিয়ে পড়তে গেলেন রুদ্রর উপর। তার হাতের আংটির সাথে কাঁচের মৃদু ঠোকা লাগলো বলে মনে হলো। বোসবাবু, ওনাকে কিছুতেই ওই ওষুধ নিতে দেবেন না, তাহলে কোনোভাবে আর বাঁচানো সম্ভব নয়। ধস্তাধস্তির মধ্যে পড়ে গেল কাঁচের ছোট্ট অ্যাম্পুলটা। নাকে রুমাল চাপা দিয়ে ইন্সপেক্টর বোস সেটাকে এভিডেন্স ব্যাগে ভরে রাখলেন। বিকেলবেলা প্রকাশের বাড়িতে বসে আছি আমরা সকলে। প্রকাশের মায়ের কোনো কথা এই কাহিনীতে উল্লেখ নেই, কারণ তার এই শোকগ্রস্ত ভাব নিয়ে কোনো লেখাই আমার হাত দিয়ে বের হবে না। রুদ্রকে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন, তার মতো তুখোর বুদ্ধিসম্পন্ন মানুষ যেন কখনো কুপথে না যায়, শুধুই সত্যতা খুঁজে বের করে। কাল রাতে তুমি ঘুমিয়ে যাবার পর আমি রাস্তায় নজর রাখতে শুরু করি। দেখি দীপেনবাবুর দুই গুন্ডা নজর রাখছে আমাদের বাড়ির ওপরে। তুমি সেদিন জিজ্ঞেস করেছিলে, আমি কোনো উত্তর দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি ওরা রথিনবাবুর খুনের বিষয়ে কথা বলছিল। কাল রাতে হামলা হওয়ার পর দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হয় না। মালিনী গতকাল আমাদের ঠিকই বলেছিল, রথিনবাবু তাকে নিচ পর্যন্ত ছাড়তে এসেছিলেন। তারপরে অংশটা অনুমান। ওনার বুকে চাপ বাড়ায় উনি ঘরে ঘুমানোর জন্য যান। উত্তেজনায় দরজা জানলা বন্ধ করার অবকাশ পাননি, খানিকক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। আর ওষুধ যে কতটা জোরালো তা দীপেনবাবুর ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছ। হ্যাঁ, এটা বলা হয়নি। হাতে লেগে থাকা অল্প ওষুধের ফোঁটা খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়াতে এখন সুস্থ। আর মালিনীর খুনটা গুন্ডারাই করেছিল। প্রথমে সম্ভোগ, তারপর সবশেষে প্রমাণ লোপাট। কেবল নিজেদের বুদ্ধিতে কেরামতি করতে গিয়েই ধরা পড়ে গেল। শেষ হলো ধোঁয়া মালিকের মৃত্যু ধোঁয়াশা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।